আজকের গল্প চোরে ডাকাতে। সে আমলে আমাদের পরগনার বিখ্যাত চোর ছিল সিধু। তার হাত ছিল খুব সাপ, মাথা ছিল ঠান্ডা আর তুখোড় বুদ্ধি। দিনের বেলা সিধু গৃহস্থদের মতো চালচরণ বজায় রাখত। আমাদের বাড়িতেও বেড়াতে তেড়াতে আসত সে। আর 5 জনের মতোই ঠাকুমা তাকেও ফল টল খাওয়াতেন, মুড়ি মেখে দিতেন। কেবল সে চলে যাওয়ার পর ঠাকুমা গেলাস বাটি গুনে দেখতেন সব ঠিকঠাক আছে কিনা। সিধু সব বাড়িতে যেত, খবর করতে, কার বাড়িতে নতুন লোক এলো, কি নতুন কাপড় চোপড় এলো দোল দুর্গোৎসবে, কোন বাড়িতে টাকা পয়সার আমদানি হচ্ছে ইত্যাদি। খবর বুঝে রাত বিরেতে হানা দিত সেই বাড়িতে। এমন সব মন্ত্র জানা ছিল তার যে সে মন্ত্রের জোরেই বাড়িতে সবাই নিঃসারে ঘুমোতো। সিধু হাসতে হাসতে চুরি করে নিয়ে যেত সব। এমনকি যাওয়ার আগে গেরস্থদের ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক টামাক খেয়ে যেত। আমরা ছোটবেলায় যখন তাকে দেখেছি তখন সে বেশ বুড়ো, পরনে ফরাস ডাঙার ধুতি, গিলে করা পাঞ্জাবি, পায়ে নিউ কাট, মুখে পান আর গলায় গান। বুড়ো বয়সেও বেশ শৌখিন ছিল সে। 4 আঙুলে 4টে করে আংটি পরত। বাজার করতে গিয়ে দরাদরি করত না। চুরি করে প্রচুর পয়সা করেছিল সে। বাড়িতে 10-12টা গরু, 7-8টা ঝি চাকর, জুড়ি গাড়ি সবই ছিল তার। বুড়ো বয়সে তার ভীমরতি হয়েছিল খানিকটা। তখন তার চোখে ছানি আসছে, বাদ ব্যতীতেও কষ্ট পায়। খুব দরকার না পড়লে চুরি করতে যেত না। এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্যা হয়েছে, একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। মেয়ের বিয়ে, তার খরচ কম নয়। তখন তার বউ তাকে প্রায় খোঁচাতো, মেয়ের বিয়ে যে আষাঢ়ে, তোমার তো গরজই নেই দেখছি, এত বড় ব্যাপার, তার খরচা পাতি আসবে কোত্থেকে? রাতের দিকে একটু পাত্র বেরোলে তো হয়। সিধু তখন তার কাঁকুলের ব্যথার কথা বলতো, চোখের ছানির কথা বলতো, কিন্তু তার বউ সেসব শুনত না। শোনা যায় বুড়ো বয়সে সিধুর কিছু ভূতের ভয়ও হয়েছিল। নিশুত রাতে বেরোতে সাহস পেত না। আমাদের পরগনায় আরও একজন বিখ্যাত লোক ছিল, তার নাম হালিম। লোকে বলতো হালুম মিয়া। তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত। যেমন তার বিরাট চেহারা তেমনি তার সাহস। যে বাড়িতে ডাকাতি করবে সে বাড়িতে 7 দিন আগে গিয়ে তার সাকরের চিঠি দিয়ে আসতো যে অমুক দিন হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে। সে আমলে পূর্ববঙ্গের গ্রামগঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না। তাছাড়া খালবিল জঙ্গলের দেশ বলে অধিকাংশ জায়গায় ছিল দুর্গম। সেসব জায়গায় চোর ডাকাতদের ভারী সুবিধে। হালিম বা হালুম মিয়াকে তা কেউ কখনো জব্দ করতে পারেনি। সে ছিল দারুণ লাঠিয়াল, অসম্ভব সাহসী। দরকার না পড়লে খুনটুন করত না। জমিদার বা ধনীরা সাধারণত হালিম মিয়াকে ডাকাতি করতে এলে খাতির টাতির করত। শোনা যায় হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়ি আগে থেকেই বিয়ে বাড়ির মতো সাজানো হতো, রোশনাই দেওয়া হতো, ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকত। হালিম উপস্থিত হলে বালির মালিক হাতজোড় করে আসুন আসুন করত। হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে আসতো। কিংবা ঠিক ডাকাতি তাকে করতে হতো না, বাড়ির লোকেরা তাকে সিন্ধুকের চাবি টাবি খুলে সব গুনে গেঁথে দিয়ে দিত। কিন্তু সকলের তো দিন সমান যায় না। আমাদের ছোট বয়সে সেই কিংবদন্তির ডাকাত হালিমও বুড়ো হয়েছে। গেরস্থের কাছে তার বেশ বড় বাড়ি, তারও দাসী চাকর, ধানের মড়াই, জমি, গরু সবই আছে। আমরা হালিমকে দেখতাম কানে আতরের তুলো গুঁজে, চোখের সুরমা দিয়ে, চমৎকার চেককাটা সিল্কের লুঙ্গি আর মখমলের পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপে মাছ মারছে। খুব গম্ভীর ছিল সে, চোখ দুখানা সবসময় লাল টকটকে। ডাকাতি করা তখন সে ছেড়েই দিয়েছে, তবে শিক্ষানবিশ ডাকাতরা তার কাছে তালিম নিতে আসত। সিধুর কথা যা বলছিলাম, বউয়ের তাড়নায় অবশেষে সে একদিন রাতে চুরি করতে বেরোলো। চোখের ছানির জন্য রাস্তাঘাট ভালো ঠাওর হয় না, তাই সঙ্গে হ্যারিকেন নিল। একা যেতে ভূতের ভয়, তাই একজন চাকরকেও ডেকে নিল সঙ্গে।
রাস্তায় সাপখোপের গায়ে পা পড়তে পারে ভেবে হাততালি দিতে দিতে পথ হাঁটতে লাগলো, আর ভূতপেত তাড়ানোর জন্য তারস্বরে রাম নাম করতে লাগলো। সেই হাততালি আর রাম নামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তা দুপাশের বাড়ি ঘরে লোকজনে ঘুম ভেঙে যেতে লাগলো। তারা সব উঁকি মেরে দেখছে ব্যাপারখানা কি। অনেকেরই ধারণা হলো সিধু চোর ধার্মিক হয়ে গেছে, তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম নিতে নিতে প্রাতঃস্নান করতে যাচ্ছে নদীতে। এদিকে সিঁদুর হলো বিপদ। যে বাড়িতেই ঢুকতে যায় সেই বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ রয়েছে। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল সে। কত ঘুম পাড়ানি মন্ত্রপাঠ করল, কিন্তু বুড়ো বয়সে মন্ত্রের জোরও কমে এসেছে, তেমন কাজ হয় না। ঘুরে ঘুরে হয়রান হয়ে গোরস্থানের কাজ বরাবর এসে এক গাছতলায় বসে জিরিয়ে নিচ্ছিল সিধু। খুব ঠাউর করে সম্মুখ পানে দেখে বলল, ওই মস্ত বাড়ি ওটা কার রে? চাকর উত্তর দিল, আজ্ঞে ও হালুম মিয়ার বাড়ি। বটে বটে বলে খুব খুশির ভাব দেখালো সিধু। তা হালিম 2 পয়সা করেছে বটে, এতকাল তো খেয়াল হয়নি। এই বলে সিধু শীতকাঠি বের করল। পরদিন গঞ্জে হইচই পড়ে গেল। হালুম মিয়ার বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে। সকালে হালিমের বউ পা ছড়িয়ে পাড়া জানান দিয়ে কাঁদতে বসেছে। ও গো, আমার কি হলো গো? আমার সব চেঁচে পুচে নিয়ে গেছে গো। বলি, ও হালিম, তোর শরম নেই? যা দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার বাড়িতে চুরি? বলি, ও মুখ পোড়া হালিম বুড়ো, 7 সকালে গ্যাঁজা টানতে বসেছিস? কচু গাছের সাথে দড়ি বেঁধে ফাঁসি দে, থুতু ফেলে তাতে ডুবে মর। দরজায় বসে গাঁজা খেতে খেতে হালিম কেবল রক্তচক্ষু মেলে তাকিয়ে তার বিবিকে ধমক দিয়ে বলে, চুপ রে বাঁধি, যে বেটা চুরি করেছে তার গর্দানের জিম্মা আমার, দেখিস। তা শুনে বিবি আরও ঢুকরে কেঁদে ওঠে। হালিম 2টো কাজ করল। সিধুর নামে 3 ক্রোশ দূরের থানায় একটা নালিশ ঠুকে দিয়ে এলো, আর সিধুর বিয়ের ঠিক 7 দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে। তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদল বলে উপস্থিত হইতেছি, আমাকে অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও, ইত্যাদি। চিঠি পেয়ে সিধু বলল, ফু। তারপর সেও গিয়ে 3 ক্রোশ দূরের থানার দারোগাবাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে এসে দাওয়ায় বসে ফিকফিক করে হাসতে আর তামাক খেতে লাগল। সিধুর মেয়ের বিয়েতে আমাদেরও নিমন্ত্রণ হয়েছিল। ছোট কাকা সমেত আমরা সব ঝেঁটিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি হালুম মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নেমন্তন্ন হয়নি তারাও সব এসেছে গঞ্জ সাপ করে। বিয়েবাড়ি গিসগিস করছে লোকে। দারোগাবাবুও এসে গেছেন। সিধু তাকে বিবাহের আসরের মাঝখানে বর আসনে বসিয়ে দিয়েছে, আর বর তার পাশে একটা মোড়ায় বসে নিজের হাতে হাত পাখার বাতাস খেতে খেতে ঘামছে। তখনকার দিনে নেমন্তন্নে 4-5 রকমের ডাল খাওয়ানো হতো, তারপর মাছ, মাংস, দই, মিষ্টি বা পায়েস দেওয়া হতো। আমরা সবাই 3 নম্বর ডাল খেয়ে 4 নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি, এমন সময় উত্তরের মাঠ থেকে রে রে চিৎকার উঠল আর মশাল দেখা গেল। পাত ছেড়ে আমরা সব ডাকাতি দেখতে দৌড়ে গেলাম। কি করুণ দৃশ্য! 60-70 জন সাকরেত নিয়ে হালিম এসে গেছে। সকলের হাতেই বিশাল লাঠি, বল্লম, দা, টাঙ্গি, কপালে সিঁদুরের টিপ, খালি গা, মালকোচা করে ধুতি পরা, কিন্তু সবকটাই বুড়ো শুরু মানুষ। এত দূর জোর পায়ে এসে আর হাল্লা চিল্লা করে সকলেরই দম ফুরিয়ে গেছে। হালিমের হাঁপড়ের টান উঠেছে, তাই সিধু তাকে ধরাধরি করে নিয়ে গিয়ে বারান্দায় বসালো। কয়েকজন ডাকাত উবু হয়ে বসে কাস্তে কাস্তে বুকে শ্লেষ্মা তুলেছে। একজনকে দেখলাম হাতে ভারী কুড়ুলটা আর বইতে না পেরে একজন বরযাত্রীরই হাতে ধরিয়ে দিয়ে নিজে ভেড়ে যাওয়া হাতটাকে ঝেড়ে ছুঁড়ে ঠিকঠাক করে নিচ্ছে। সিধু অনেকক্ষণ হালিমের বুক মালিশ করে দেওয়ার পর হালিমের হাঁপে টানটা কমল। তখন সে খাড়াটা তুলে নিয়ে বলল, এবার কাজের কথা হোক। সিধু হাত জোর করে বলল, তোমার মান মর্যাদা আমি ভুলে যাইনি হে।
এই নাও সিন্ধুকের চাবি, দরজা টরজা সব খোলা আছে, চলে যাও ভিতর বাড়িতে। তো হলো তাই। হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠল হালিম। সঙ্গে সঙ্গে তার দলবলও হুঙ্কার দিল। অবশ্য হুঙ্কারের সঙ্গে সঙ্গেই খক খক করে কাশিও শুরু হয়ে গেল। কিন্তু বেশ দাপটের সঙ্গেই হালিম ভেতরে ঢুকে লুটপাট করতে লাগলো। নিজের বাড়ির যে সব জিনিস চুরি গিয়েছিল সে সবই উদ্ধার করল হালিম। সিধু আগাগোড়া রইল করজোর করে। হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আবার সেটা দেখিয়ে দেয়। ওই কাঁসার বাটিটা নিলে না, বুড়ো বয়সে বিমরতি ধরেছে নাকি? এ দেওয়াল ঘড়িটা যে তোমার, চিনতে পারছো না? এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হলো। সারাক্ষণ দারোগাবাবু পা ছড়িয়ে বসে তামাক টানলেন। সবাই তার হাফ প্যান্টের নিচে বিশাল মোটা পা, মোটা বেল্ট আর ক্রস বেল্টে বেঁধে রাখা প্রকাণ্ড ভুঁড়ি এবং কোমরানো গোফের খুব তারিফ করতে লাগলো। তিনি কাউকে গ্রাহ্য করলেন না। বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে ঢুলছে। বরযাত্রী সমেত সবাই ডাকাতি দেখছে ঘুরে ঘুরে। ব্যাপারটা শেষ হলে হালিম আর সিধু এসে দারোগাবাবুর সামনে করজোড়ে দাঁড়ালো। দারোগাবাবু হুঙ্কার দিলেন, ঘটনাটা কি হলো বুঝিয়ে বলো। এই বুড়ো বয়সে চুরি ডাকাতি করতে যাস, একদিন মরবি। সিধু কাঁচুমাচু হয়ে বলে, বড়বাবু, চুরি কি আর নিজের ইচ্ছায় করতে গেলাম? বউয়ের কাছে ইজ্জত থাকে না, সেই ঠেলে টুলে পাঠায়। হাকিমও বলল, আমারও ওই কথা। দারোগাবাবু হাতের নল ফেলে খুব হাসলেন। সেই হাসিরও সবাই প্রশংসা করল। তারপর বারান্দায় ঢাই হয়ে হালিমের দলকে খেতে বসানো হলো। হালিমের অবস্থা ভালো, কিন্তু তার সাকরেতরা সবাই হা করে। ডাল আর বেগুন ভাজা দিয়েই তারা পাট লোপাট করতে লাগলো। সেই দেখে আমাদেরও মনে পড়ল আমাদের পাতে এবার 4 নম্বর ডাল পড়বার কথা। আমরা সব দৌড়াদৌড়ি করে ফিরে এলাম খাওয়ার জায়গায়, এবং তারপরে গণ্ডগোল শুরু হয়ে গেল। অর্ধেক খেয়ে উঠে গেছি। ফিরে এসে হুটোপাটি করে বসে পড়বার কিছুক্ষণ পরেই সবাই টের পেতে লাগলাম পাতের গণ্ডগোল হয়ে গেছে। কে কার পাতে বসেছি আর ঠিক পাচ্ছি না। যেমন আমার ডান পাশে ছোট কাকা বসেছিল, বাঁয়ে সুবল। পাতে 1.5 খানা বেগুন ভাজা ছিল, মুড়ি ঘন্টের একটা কানকো। এখন দেখছি ছোট কাকা উল্টো দিকের সারিতে বসে আছে, বাঁ পাশে বিপিন পণ্ডিত, পাতে 8 খানা মোটে বেগুন ভাজা। মুড়ি ঘন্টের কানকোটা নেই, একটা পটকা পড়ে আছে। সবাই চেঁচামেচি করতে লাগলো, এই এই তুই আমার পাতে বসেছিস, চোর কোথাকার! ও মশাই, আপনি তো আমার মা ধারে ছিলেন, এ কি আমার কুমড়ো ভাজা কোথায় গেল? ইত্যাদি। তবু খাওয়াটা সেদিন খুব জমেছিল।